তাহলে আমরা পার্ট 3-তে যেটা জানবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করা যাবে যদি তার শীর্ষবিন্দু বা কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে বা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, যেমন দেওয়া আছে এই ত্রিভুজটার। এ দেওয়া আছে দেখো x1 y1, বি দেওয়া আছে x2 y2, সি দেওয়া আছে x3 y3। তাহলে কি করে এই তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব? তারপরে আমরা যেটা দেখব কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বা কোলিনিয়ার অফ থ্রি গিভেন পয়েন্টস, এটা একটা দেখব। তাহলে এটার সূত্র আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে এইরকমই। আমরা এইরকম অর্ডার একটা মেনটেন করতে পারি, সাইকেল অর্ডার 1 2 3। এইটা করেও এর ক্ষেত্রফলের সূত্র আমি লিখে ফেলতে পারি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ, দেখো আমি প্রথমটা লিখবো x1, তারপরের পয়েন্টটা দেখো, তাহলে x1 এর পর কে এসছে y2, 2 আর 3, তার মানে আসবে y2 মাইনাস y3। তারপরে আমি লিখবো x2, মানে এখান থেকে শুরু করলাম, তার মানে আসবে y3 মাইনাস y1। তারপরে শুরু করব আমরা x3 থেকে, তার মানে আসবে কত y1 মাইনাস y2। তাহলে এইরকম ভাবে আমরা যদি ক্লকওয়াইজ এইরকম একটা ক্রমটা আমরা মেনে চলি 1 2 3, তাহলে প্রথম ক্রমটা এসছে 1 2 3, প্রথমটা x1, তারপরেরটা এসছে y2 y3, তারপরেরটা দেখো এসছে 2 3 1 2 3 1, 2টা হচ্ছে x2, এটা y3, এটা y1, তারপরেরটা এসছে 3 2 3 1 2, 3 মানে হচ্ছে x3, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে এইরকমভাবে আমি যদি মনে রাখতে চাই তাহলে আমি কিন্তু মনে রাখতে পারি, এবং খুব সহজে এটা যখন তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে তাহলে পরপর লিখে গেলে 1 2 3 এরকম যদি পরপর লিখে যাই, প্রথম পয়েন্টটা x1 y1 মানে 1 দ্বারা চিহ্নিত হয়েছে, এটা 2, এটা 3 দ্বারা লিখে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 1 2 3 2 3 1 3 1 2 এইটা যদি মনে রাখি, তা যার প্রথমটা আসবে x1 এর মান, এই যে এরকম 1 2 3 প্রথমটা x1, তারপরেরটা হচ্ছে y2 y3, এখানে এসছে দেখো x2 y3 y1, যেমন লিখেছি প্রত্যেকটার সিমিলারিটি থেকে লিখলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু খুব সহজে মনে রাখা যায়। এছাড়াও আর একটা কৌশল আছে, সেটাও আমরা অল্টারনেটিভ ভাবে আমি দেখাতে পারি। কীরকম? যদি ওই পয়েন্টগুলোকে তুমি লিখে নাও পরপর x1 y1 x2 y2 x3 y3, তারপর এই প্রথম পয়েন্টটাকে আরেকবার x1 y1, যাকে প্রথমে লিখবো তাকে আরেকবার লিখবো। যদি লিখে নেই তাহলে আমি কিন্তু এই যে বজ্র গুণনের যে কৌশলটা এইটা লিখে ফেললাম। তাহলে হাফ অফ প্রথমে কি হলো x1 y2 মাইনাস এটা গুণ করব, আর এটাও গুণ করব, কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন লিখব x2 y1। এইরকম করে মনে রাখতে পারি, কারণ আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন যে পদ্ধতি ছিল তাতে কিন্তু এই কৌশলটা আমরা প্রয়োগ করেছি। তারপরে এই দুটোকে x2 y3 মাইনাস x3 y2, তারপরে এই লাস্ট দুটো কি হবে x3 y1 মাইনাস x1, এটা গুণ, এই দুটো প্রথমে এই দুটো x3 y1, তারপরে হচ্ছে x1 y3। তাহলে এইভাবেও আমি কিন্তু মনে রাখতে পারি। অথবা এটাকে আরও একটা প্রসেস আমাদের আছে, সেটাকেও প্রয়োগ করা যেতে পারে। এইটারই একটু অন্যরকমভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমে আমি লিখে ফেলি, যেমন লিখতে হয়, প্রথম পয়েন্টটাকে রিপিট করব x1 y1 x2 y2 x3 y3, প্রথমে যে আছে তাকে আরেকবার। এবারে কি করব, এটা লিখে ফেলবো, এটা গুণ করব যেভাবে তীর চিহ্ন অনুযায়ী x1 y2 x2 y3 x3 y1, এগুলো সবগুলো যোগ, তারপর এইটা মাঝখানে মাইনাস হবে, কি হবে x1
y3, তারপরে x3 y2 প্লাস x2 y1। তাহলে এইরকম ভাবেও আমরা এই উপরের থেকে নিচে সবগুলো যোগ করলাম, আর নিচ থেকে উপরে কোনাকুনি যেগুলো এলো সেগুলোকেও যোগ করলাম, কিন্তু দুটোর মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে যদি এটাকে আমরা মডিউলার সাইনের মধ্যেটাই লিখি, তাহলে তার সাহায্যেও কিন্তু আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে আসছে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বা কোলিনিয়ার। কি হবে, এই তিনটা পয়েন্ট কখন এক রেখায় থাকবে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে, আমাকে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলেও কিন্তু ত্রিভুজের নয়, এরকম যদি দেওয়া থাকে তাহলে তারা একই লাইনে আছে বা কোলিনিয়ার কখন হবে, যখন ওদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। অর্থাৎ কন্ডিশন অফ কোলিনিয়ারিটি আর কিছুই নয়, যদি তিনটা পয়েন্ট দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যায়, তাহলে আমি বলবো এরা কিন্তু কোলিনিয়ার হয়ে যাবে বিন্দু তিনটি। তার মানে এই যে ক্ষেত্রফলটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, এটাও বের করলে শূন্য যদি হয়, তাহলে আমরা বলবো বিন্দু তিনটা পরস্পর সমরেখ বা একই রেখায় আছে বা কোলিনিয়ার। তাহলে এইরকম যদি একটা অঙ্ক দেওয়া থাকে, যেরকম ধরো 8, 9, 2, 6, 9, 2 বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এইরকম যদি তিনটা বিন্দু আমাদেরকে দেওয়া থাকে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, তাহলে এই তিনটা শীর্ষবিন্দুকে কাজে লাগিয়ে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো। এইটা হচ্ছে 8, 9, এটা 8, 9, এটা হচ্ছে 2, 6, এটা হচ্ছে 9, 2। তাহলে আমরা যেভাবে বলেছি প্রথমে লিখে ফেলবো 8, 9, তারপরে 2, 6, 9, 2, আগে যাকে লিখছিলাম তাকে আরেকবার। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ অফ মডিউলাস, এটা গুণ এটা গুণ, তাহলে 8, 6, 48 থেকে 9, 2, 18 বাদ, প্লাস এই দুটো 2, 2, 4 আর 9, 6, 54, 4 থেকে 54 বাদ, প্লাস এটা 9, 9, 81 আর 8, 2, 16। তাহলে এইরকম ভাবে আমরা বের করে ফেললাম। এবারে শুধু সরল করতে হবে আমাদেরকে। তাহলে এটা হলো 30, 48 থেকে 18 বাদ, আর এটা হলো -50, 54 থেকে 4 বাদ, আর এটা 16 বাদ দিলে হচ্ছে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, এটা 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6। তাহলে এটা এর পরের লাইন 1 এর 2, এটা দেখো এটা যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে 30, আর এটা এই দুটোকে সরল করলে হচ্ছে 15, এই দুটোকে প্লাস 15, তার মানে হলো হাফ ইন্টু 30 আর 15 হচ্ছে 45, তার মানে 45/2, তার মানে এটা হচ্ছে 22.1/2 বর্গ একক। তাহলে এইভাবে সূত্র আমাদের কোনো মনে রাখার দরকার নেই, শুধু কৌশলটি মনে রাখতে হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখে ফেলেছি, প্রথমটাকে আর একবার লিখে ফেলতে হবে, দিয়ে যেভাবে আমরা বজ্র গুণন করি দুটো দুটো করে নিয়ে কোনাকুনি এটা গুণ মাঝখানে মাইনাস চিহ্ন, এটা গুণ তারপরে মাঝখানে মাইনাস, এটা তারপরে এই দুটো এটা গুণ করব, তারপরে মাঝখানে মাইনাস দিয়ে দেবো। যদি আমরা এইভাবে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সূত্র না মনে রেখেই আমাদের অঙ্কটা কিন্তু করা হয়ে যাবে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব, সেটা হচ্ছে এইরকমই, বলছে দেখাও যে 1, 2, -24 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে, 3 নম্বর মানে এই দুটোর সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী বলেছে, তার মানে এই দুটো পয়েন্ট এবং মূল বিন্দুগামী মানে মূল বিন্দু এরা নিশ্চয়ই একই সরলরেখায় অবস্থিত। তাহলে এটার অ্যান্সার আমি যদি করতে যাই তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক আমাকে কিন্তু প্রথমে লিখতে হবে। মূল বিন্দু স্থানাঙ্ক কত বা কোঅর্ডিনেট হচ্ছে 0, 0। তাহলে শর্তানুসারে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বলা আছে তাহলে 1, 2
-2 4 আর 0 0। তাহলে কি, তাহলে মূলবিন্দুগামী স্থানাঙ্ক লিখলাম। মূলবিন্দু স্থানাঙ্ক বলা আছে এটা এই দুটো বিন্দু এবং মূলবিন্দু একই রেখায় অবস্থিত, তার মানে এরা সমরেখ হবে। তাহলে এরা সমরেখ হবে বা একই রেখায় থাকবে যদি কি হয় না, এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, যদি এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেভাবে লিখে ফেলি 1 2 -2 -4 0 0 1 2। যদি কি হয় না, এটা এই যে, তাহলে লিখে ফেলেছি। এবারে কোণাকুণি গুণ করব, -4 এটা হলো +4, এটা যুক্ত, এটাও 0 তো এটাও 0, তাহলে 0 -0 প্লাস এটাও 0 এটাও 0, তাহলে 0 -0, এটা মডিউলাস। তার মানে কি দাঁড়ালো, 1 এর 2, এটা 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0, তার মানে 0। তার মানে কি দাঁড়ালো, এই দুটো বিন্দুদ্বয় সমরেখ হবে যদি বলা হয়েছিল এটা 0 হয়। তাহলে 0 হয়েছে, তার মানে এই বিন্দু তিনটার সংযোগ সরলরেখা, তাহলে অর্থাৎ বিন্দুত্রয় সমরেখ, অথবা ঘুরিয়ে বললে আমরা বলতে পারি এই দুটো বিন্দু মূলবিন্দুগামী। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু এই অঙ্কটাও প্রমাণ করতে পারলাম, খুব সহজে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। যদি একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কি করে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তার সূত্র হয়তো তোমাদের বইতে রয়েছে, কিন্তু কি করে খুব সহজে সূত্র মনে না রেখেও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তার কৌশল আমরা এখানে দেখব। তাহলে প্রথমে আমরা চতুর্ভুজ, ধরো এটা একটা চতুর্ভুজ নিলাম, এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আমাকে দেওয়া আছে। এটা হচ্ছে x2 y2, c এটা হচ্ছে x3 y3, d এটা হচ্ছে x4 y4। তাহলে এই চতুর্ভুজটার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে, না ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা ABCD। তাহলে এটা দাঁড়াবে হাফ অফ কি আমরা একটা লিখার ধরন, শুধু লিখার ধরনের উপরে একটা প্যাটার্নকে ফলো করে আমরা কিন্তু খুব সহজে এর এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করে ফেলব। যেভাবে আমরা ত্রিভুজকে করেছিলাম এক্ষেত্রেও তাই করছি। দেখো প্রথমে x1 y1 দিয়ে শুরু হয়েছে, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এবং প্রথমে যে আছে তাকে আরেকবার। এরপরে কি করব, এই যে কোণাকুণি বজ্রগুণন, তাহলে কি হলো x1 y2 মাইনাস x2 y1, উপর থেকে নিচে নিচ থেকে উপরে দুটোর মাঝখানে মাইনাস, তারপরে এই দুটো x2 y3 মাইনাস x3 y2, এরপরে এই দুটো x3 y4 মাইনাস x4 y3, এই যে এইটা, তারপর প্লাস এইটা, এই দুটোকে x4 y1 মাইনাস x1 y4। তাহলে এইরকম ভাবে আমি যদি ঠিক প্যাটার্ন ফলো করে লিখে ফেলি, তাহলে বজ্রগুণনের যেমন নিয়ম, উপর থেকে নিচ x1 y2 মাইনাস নিচ থেকে উপরে, প্রথম দুটো গ্রুপ নিলাম, তারপরে প্রথম দ্বিতীয়, তারপরে দ্বিতীয় তৃতীয়কে নিলাম, তারপরে নিলাম তৃতীয় চতুর্থ, লাস্টে চতুর্থ আর প্রথম। এইভাবে যদি আমি করতে পারি,
তাহলে আমরা সূত্রটা এরকম 4টা পয়েন্ট থাকলে সূত্রটা এরকমই আসবে। কিন্তু যখনই আমাদের সূত্র 4টা একবারে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকবে তখন আমরা অঙ্ক করে দেখব কত সহজেই সূত্রকে মনে রাখতেই হবে না, শুধুমাত্র লিখতে হবে ঠিকঠাক করে ক্রম অনুযায়ী যদি আমরা লিখে নিতে পারি এবং এই কোনাকুনি যে গুণের যে কৌশলটা সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সূত্র মনে না রেখেও শুধু কৌশলটুকু মনে রেখে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। এবারে হচ্ছে এই 4টা পয়েন্ট কখন একই রেখায় থাকবে। কোলিনিয়ারিটি অফ 4 গিভেন পয়েন্টস, সেই আগের মতো এই 4টা পয়েন্টের দ্বারা উৎপন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু একই রেখায় থাকবে। তাহলে 4টা পয়েন্ট একই সরলরেখায় থাকবে, তার শর্ত হচ্ছে ওই 4টা পয়েন্ট দ্বারা উৎপন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তাহলে যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকে যে একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1 1 -3 4 5 -6 6 -7 হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমি একটা চতুর্ভুজ এঁকেছি এ বি সি ডি, যার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 1, বি বিন্দুর হচ্ছে -3 4, সি বিন্দুর 5 -6 আর ডি বিন্দুর হচ্ছে 6 -7। তাহলে আমরা সূত্র তো জেনেছি, সূত্রের সাহায্যেও আমরা করতে পারি। সূত্রকে যদি মনে রেখে করতে চাই তাহলে সেটা কিন্তু একটু কঠিন হবে, সূত্রটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ওইটা যদি আমরা না করে আমরা যদি জাস্ট লিখে ফেলি কীরকম 1 1 পয়েন্টগুলোকে 4টা পয়েন্টকে আমি লিখে ফেললাম। প্রথম 5 -6 6 -7, আর মনে রাখতে হবে প্রথমে আমি যাকে লিখবো তাকে আরেকবার লিখে ফেলবো। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে? হাফ তো থাকবেই, মডও থাকবে। এবার এই দুটোকে নিব, কোনাকুনি গুণ করব। তাহলে -4 বাম থেকে ডানে আর উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তাহলে -4 + 3, কারণ মাঝখানে মাইনাস থাকে, এই যে -3 আসছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে এই দুটোকে নিব, -3 আর -6 মিলে হচ্ছে +18, আর এটা গুণ করলে -20 হচ্ছে, কিন্তু মাঝখানে যেহেতু একটা মাইনাস আছে সেই জন্য +20 হয়ে যাচ্ছে প্লাস। এবার এই দুটোকে 5 আর -7 গুণ করলে -35, আর এইটাকে গুণ করলে মাইনাসে প্লাস 6 36। এরপর আসছে লাস্ট 6 আর 1 6, 1 আর -7 গুণ করলে হচ্ছে -7, কিন্তু মাঝখানে মাইনাস থাকবে বলে +7 হয়ে যাচ্ছে এইটা। তাহলে এইরকম ভাবে দেখো আমাদের কিন্তু কোনো সূত্র ওই x1 y1 বা x3 y3 ওই যে পয়েন্টগুলো ছিল, সূত্রটা যে আকারে তোমাদের বইতে আছে সেই সূত্র কিন্তু আমাদের প্রয়োজন পড়ছে না, শুধু ক্রম অনুযায়ী লিখতে হবে আর বজ্র গুণনের মতো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে গুণ করে নিতে হবে। এরপর আর কিছু নেই, সরল করে ফেলতে হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 38, এটা হচ্ছে 36 থেকে 35 বাদ মানে 1, এটা 7 6 হচ্ছে 13। তার মানে এটাকে যদি সরল করি তাহলে 38 2 40 আর 13 মিলে হচ্ছে 53। তার মানে এটা হলো 53/2 বর্গ একক। তাহলে খুব সহজেই সূত্র মনে না রেখেই আমরা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারলাম।